আমাদের আজকের টপিকস স্টার্ট করার আগে আমরা ফার্স্টে একটা জিনিস আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে বায়োমলিকিউলসগুলো যেগুলো সেলের মধ্যে প্রেজেন্ট থাকে তাদের যে অ্যাভারেজ কম্পোজিশন এবং সেক্ষেত্রে তাদের যে সিকোয়েন্স কোনটার অ্যামাউন্ট সব থেকে বেশি থেকে থাকে কোনটার অ্যামাউন্ট কম থেকে থাকে সেটাকে আমরা ডিসকাস করেছিলাম। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম সব থেকে বেশি থাকে ওয়াটার, দেন হচ্ছে প্রোটিন, দেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দেন আমি বলেছিলাম কার্বোহাইড্রেটের কথা, দেন আমি বলেছিলাম লিপিডের কথা, দেন আমি ডিসকাস করেছিলাম আয়ন্স বা মিনারেলসের কথা। এই যে চার্টটা আমাদের এনসিইআরটিতে কিন্তু দেওয়া আছে, কোথায় টেবিল 9.4 হিসেবে এটাকে ডিসকাস করা হয়েছে, যেখানে ওয়াটার আছে 70 to 90%, প্রোটিন আছে 10 to 15%, কার্বোহাইড্রেট আছে 3%, লিপিড আছে 2%, নিউক্লিক অ্যাসিড আছে 5 থেকে 7% এবং আয়ন্স আছে 1%। তাহলে সব থেকে বেশি ওয়াটার, তারপরে হচ্ছে প্রোটিন, তারপরে নিউক্লিক অ্যাসিড, তারপরে কার্বোহাইড্রেট, তারপরে লিপিড, অ্যান্ড ফাইনালি সব থেকে লিস্ট অ্যামাউন্টে থেকে থাকে আয়ন্স। ওকে, চলো তাহলে ওয়াটারের পরে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে সেটা হচ্ছে প্রোটিনস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তো আমরা প্রোটিনসকে ডিসকাস করব। প্রোটিনসকে বলা হয়ে থাকে পলিপেপটাইডস। কি বলা হয় এটাকে? পলিপেপটাইডস। ওয়াই পলিপেপটাইডস? পলিপেপটাইডস কি অ্যাকচুয়ালি? পলিপেপটাইডস মানে অনেকগুলো পেপটাইড বন্ড যুক্ত কম্পাউন্ডকে বলা হয় পলিপেপটাইডস। এই পলিপেপটাইড বন্ড কীভাবে তৈরি হয় বলছে কি, সেক্ষেত্রে লিনিয়ার চেইনস অফ অ্যামিনো অ্যাসিডস লিঙ্কড বাই পেপটাইড বন্ডস। যেখানে কি হচ্ছে লিনিয়ার চেইন অফ অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মানে পরপর দুটো অ্যামিনো অ্যাসিড যদি থাকে আর সেই অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যে বন্ড দিয়ে যুক্ত থাকে সেই লিঙ্কেজ বা সেই বন্ডকে আমরা বলে থাকি পেপটাইড বন্ড। আমরা দেখে নিই ফার্স্টে পেপটাইড বন্ডের গল্প। আমরা যদি পেপটাইড বন্ডের গল্প দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কোথায়, এখানে আমাদের আরেক জায়গাতে স্ট্রাকচার অফ প্রোটিন সম্পর্কে ডিসকাস করেছে, সেখানে আমি এটাকে দেখিয়েছি। কি এখানে বলছে এটা একটা অ্যামিনো অ্যাসিড আছে, অ্যামিনো অ্যাসিড নাম্বার 1, আর এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড নাম্বার 2। যেখানে কি হচ্ছে R1 আর এখানে হচ্ছে R2। তাহলে আমরা কি বলেছিলাম আর গ্রুপ ভ্যারি করলে অ্যামিনো অ্যাসিড ভ্যারি হয়ে যাবে। তাহলে দুটো অ্যামিনো অ্যাসিড সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। আমি এখানে ডিফারেন্ট হিসেবে নিয়েছি। নিয়ে আমি কি দেখতে পাচ্ছি স্ট্রাকচারের মধ্যে কি আছে, আমরা জানি একটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারে একটা হাইড্রোজেন অ্যাটম থাকে, একটা অ্যামিনো গ্রুপ থাকে, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে আর একটা আর গ্রুপ থাকে। ঠিক একরকমভাবে এখানেও একটা হাইড্রোজেন গ্রুপ আছে, একটা অ্যামিনো গ্রুপ আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, একটা আর গ্রুপ আছে। তো এই পাশাপাশি দুটো অ্যাডজাসেন্ট দুটো অ্যামিনো অ্যাসিডের একজনের OH গ্রুপ COOH এর OH গ্রুপের সঙ্গে অন্যজনের H গ্রুপ জুড়ে গিয়ে এখান থেকে ওয়াটার এলিমিনেশন করে দেয়। আফটার রিমুভিং অফ H2O যে বন্ড ফরমেশন হয়ে থাকে সেই বন্ডকে বলা হয় পেপটাইড বন্ড। এই যে পেপটাইড বন্ড ফরমেশন হয়েছে এটাকে এই দিয়ে এই যে কম্পাউন্ডটা ফরমেশন হলো এটাকে বলা হয় ডাইপেপটাইড। কি বলা হয় এটাকে? ডাইপেপটাইড। কেন ডাইপেপটাইড বলছি? বিকজ এখানে দুটো অ্যামিনো অ্যাসিড জুড়ে পেপটাইড বন্ড ফরমেশন করেছে, তাই এটাকে বলা হচ্ছে ডাইপেপটাইড। তাহলে ট্রাইপেপটাইডে কতগুলো পেপটাইড বন্ড থাকবে? দুটো। টেট্রাপেপটাইডে 3টে। তাহলে সবসময় যে নাম থাকবে সেই নামের থেকে একটা কম পেপটাইড বন্ড থাকবে, যেহেতু ডাইপেপটাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো দুটো অ্যামিনো অ্যাসিড আছে এবং একটা পেপটাইড বন্ড আছে। তাহলে এই ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড বা পলিপেপটাইডের ক্ষেত্রে দুটো এন্ড আমরা দেখতে পাই, একটাকে আমরা এন টার্মিনাল বলে থাকি, একটাকে আমরা সি টার্মিনাল বলে থাকি। এন টার্মিনালে অ্যামিনো গ্রুপ প্রেজেন্ট থাকবে আর সি টার্মিনালে COOH গ্রুপ প্রেজেন্ট থাকবে। জেনারেলি যখন স্ট্রাকচার ফরমেশন করা হয়ে থাকে, পেপটাইড বন্ড ফরমেশন করা হয়ে থাকে, তখন সবসময় লেফট এন্ড যেটা থাকে সেই লেফট এন্ডটাই জেনারেলি এন টার্মিনাল হয়, আর যেটা রাইট এন্ড থেকে থাকে সেটা জেনারেলি সি টার্মিনাল হয়ে থাকে। ওকে, তাহলে আমরা পেপটাইড জিনিসটা শিখেছি, পেপটাইড বন্ড কোনটাকে বলছি সেটাকে দেখলাম এবং পেপটাইড বন্ড কীভাবে ফরমেশন হচ্ছে সেটাকে দেখলাম। এবার আমরা ডিসকাস করব সেটা কি হচ্ছে প্রোটিনের যে পার্ট আমরা যেখানে শুরু করেছিলাম। ওকে, তাহলে দেখো কি আমরা ডিসকাস করলাম যে লিনিয়ার চেইন অফ অ্যামিনো অ্যাসিড এরা কি হচ্ছে পেপটাইড বন্ডে জুড়ে থাকে। এখন একটা প্রোটিনে কত রকমের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে? তাহলে ইচ প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামিনো অ্যাসিড। কত রকমের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে? 20 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড দিয়ে জেনারেলি কি হচ্ছে প্রোটিন ফরমেশন হয়ে থাকে। এই যে 20 টাইপস অ্যামিনো অ্যাসিড সেগুলো কী কী হতে পারে তার ক্ষেত্রে কিছু এক্সাম্পল এখানে দিয়েছে, অ্যালানিন, সিস্টিন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, তাই না? কোথায়? অ্যামিনো অ্যাসিড পার্টে। ওকে, চলো আগে বাড়ি।
যেখানে কি বলা হচ্ছে প্রোটিন হচ্ছে একটা হেটেরোপলিমার, নট এ হোমোপলিমার। কেন এটা হোমোপলিমার নয়? কারণ যে অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত থাকে সবগুলো একই অ্যামিনো অ্যাসিড যুক্ত থাকে না, ডিফারেন্ট টাইপস অফ অ্যামিনো অ্যাসিড পরস্পরের সঙ্গে জুড়ে সেটা কি করছে, একটা পলিমার তৈরি করছে। তাই যখন অনেকগুলো ভিন্ন ভিন্ন ধরনের মনোমার ইউনিট যুক্ত হবে তখন সেটাকে বলা হয় হেটেরোপলিমার। আর হোমোপলিমার কখন বলা হয়? এখানে ডেফিনেশন দিয়ে দিয়েছে। ডেফিনেশন কি বলছে? হোমোপলিমার হ্যাজ অনলি ওয়ান টাইপ অফ মনোমার রিপিটিং ইউনিট। তাহলে এক রকমেরই মনোমার যদি যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় হোমোপলিমার। ওকে, চলো কি বলছে, যে সার্টেন অ্যামিনো অ্যাসিড আছে যাদেরকে আমরা, যেগুলো হচ্ছে আমাদের হেলথের জন্য এসেন্সিয়াল, আর সেগুলোকে আমাদের বডিতে সাপ্লাই দেওয়া হয়ে থাকে আমাদের ডায়েটের মাধ্যমে। ডায়েটের মাধ্যমে কী হবে? ডায়েটারি প্রোটিন যেগুলো আছে সেগুলোই হচ্ছে সোর্স অফ এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে এই যে স্টেটমেন্টটা আছে সেটা কিন্তু অ্যাজারশন রিজন কোশ্চেন হিসেবে আসতে পারে, তাই আমি এখানে AR বলে লিখে দিয়েছি। কেন? স্টেটমেন্ট অ্যাজারশনে বলছে certain amino acids are essential for our health and they have to supplied through our diet. আর সেকেন্ডে বলছে dietary proteins are the source of essential amino acids। তাহলে অ্যাজারশন রিজন কোশ্চেন হিসেবে কিন্তু দিতে পারে, ঠিক একরকমভাবে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 হিসেবেও দিতে পারে। তো খেয়াল রাখতে হবে যে বিষয়টা কি। তাহলে আমি বলেছিলাম ইসেন্সিয়াল আর নন ইসেন্সিয়ালের গল্প কোথায়, আমরা যখন অ্যামিনো অ্যাসিড পড়েছিলাম যে কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো আমাদের বডিতে বিভিন্ন মেটাবলিক পাথওয়েতে সিনথেসিস হয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকি নন ইসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। কিন্তু কিছু আছে যেগুলো কি হচ্ছে সিনথেসিস হয় না, তখন সেগুলোকে আমাদের বডিতে বাইরে থেকে ডায়েটের মাধ্যমে বা ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে বা ফুড কনজামশনের মাধ্যমে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হয় বা কনজিউম করতে হয়। তো সেগুলোকে আমরা বলে থাকি ইসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, সেটা এখানে ডিসকাশন করা হচ্ছে। তাই এখানে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড ক্যান বি ইসেন্সিয়াল অর নন ইসেন্সিয়াল। যেখানে কি হচ্ছে লেটার মানে নন ইসেন্সিয়ালের কথা বলছে, তাহলে এখানে আমি লিখেও দিয়েছি নন ইসেন্সিয়াল কোনটা, হুইচ আওয়ার বডি ক্যান মেক, যেটা আমাদের বডি তৈরি করতে পারে। আর ইসেন্সিয়াল কোনটা, যেটা কি হচ্ছে আমাদের বডিতে থ্রু ডায়েট অর থ্রু ফুড আমাদেরকে কনজিউম করতে হয়, সেটাকে বলা হয় এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। দেন আমরা চলে আসি ফাংশন অফ প্রোটিন। যদি আমরা ফাংশন অফ প্রোটিনের গল্প বলি তাহলে সেখানে আমরা অনেক রোল দেখতে পাই। নাম্বার 1 স্ট্রাকচারাল ফাংশন আমরা দেখতে পাই, মানে কি এটা স্ট্রাকচার ফরমেশনের ক্ষেত্রে, যেমন আমরা সেল মেমব্রেনের ক্ষেত্রে পড়েছি, সেল মেমব্রেনে কিছু স্ট্রাকচারাল প্রোটিন প্রেজেন্ট থেকে থাকে যারা কি হচ্ছে জাস্ট সেল মেমব্রেনকে তৈরির ক্ষেত্রে বা যে কোনো মেমব্রেনকে তৈরির ক্ষেত্রে আমাদের হেল্প করে থাকে। আবার আমাদের বডিতে বিভিন্ন পার্টে কি হচ্ছে এটা স্ট্রাকচারাল প্রোটিন হিসেবে থেকে থাকে, যেমন আমাদের চুলে, আমাদের নখে, তাই না, এগুলোতে কি আছে কেরাটিন। তাহলে এই যে কেরাটিন প্রোটিন সেটা একটা স্ট্রাকচারাল প্রোটিন। আর অন্য দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে কিছু আছে যেগুলো নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্টিংয়ে হেল্প করে থাকে ট্রান্সপোর্টার হিসেবে, কিছু রিসেপ্টার হিসেবে কাজ করে থাকে, কিছু যারা কি হচ্ছে অ্যান্টিবডি হিসেবে আমাদের যে ইনফেকশিয়াস অর্গানিজম আছে তাদের এগেনস্টে লড়াই করছে, ফাইট করে, কিছু হরমোন হয়ে থাকে আর কিছু এনজাইম হয়ে থাকে। তো এখানে কিছু এক্সাম্পল আমাদের এনসিইআরটি দিয়ে দিয়েছে, যেমন কোলাজেন, এটা একটা স্ট্রাকচারাল প্রোটিন যেটা কি হচ্ছে ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স ফরমেশনের ক্ষেত্রে কাজ করে থাকে। অর্থাৎ আমরা পড়েছি কোথায় কানেকটিভ টিস্যু যখন আমরা পড়েছি বা যে কোনো আমরা অ্যানিমেল টিস্যু পড়ার সময় আমরা পড়েছি যে যখন একটা সেল আছে আর একটা সেল আছে, সেই সেলগুলো মিলে যখন টিস্যু ফরমেশন করছে তো সেই সেলগুলোর মাঝে যে ইন্টারসেলুলার স্পেস, সেই ইন্টারসেলুলার স্পেসে কি হচ্ছে ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স থাকা প্রয়োজন। আর সেক্ষেত্রে এই কোলাজেন কি হচ্ছে সেই রোলটা প্লে করে থাকে। ট্রিপসিন একটা এনজাইম হিসেবে কাজ করে, ইনসুলিন হরমোন হিসেবে কাজ করে, অ্যান্টিবডি ইনফেকশিয়াস এজেন্টের এগেনস্টে ফাইট করার জন্য কাজ করে, রিসেপ্টার হিসেবে কাজ করে থাকে, সেন্সারি রিসেপ্টার হিসেবে যেখানে স্মেল, টেস্ট বা হরমোনের জন্য রিসেপ্টার হিসেবে কাজ করে। এছাড়া গ্লুট4 বলে একটা ট্রান্সপোর্টার আছে, যে ট্রান্সপোর্টারটা কি হচ্ছে গ্লুকোজকে ট্রান্সপোর্ট করে অর্থাৎ নিউট্রিয়েন্টকে ট্রান্সপোর্টিংয়ের ক্ষেত্রে হেল্প করে থাকে। তো এই গেল কি হচ্ছে ডিফারেন্ট ফাংশনস অফ প্রোটিন। এবার আমরা ডিসকাস করব স্ট্রাকচার অফ প্রোটিনস। ওকে, দেখো এনসিইআরটিতে স্ট্রাকচার অফ প্রোটিনস বলে যে টপিকস দিয়েছে সেখানে এনসিইআরটি ফার্দার আবার ডিসকাস করেছে যে প্রোটিন যেটা আছে সেটা এক ধরনের হেটেরোপলিমার, যেখানে কি হচ্ছে কন্টেইনস স্ট্রিংস অফ অ্যামিনো অ্যাসিড, মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসঙ্গে জুড়ে থেকে যে স্ট্রাকচার তৈরি করে সেটাকে আমরা বলে থাকি প্রোটিন। এটা একটা হেটেরোপলিমার। তো এখন ডিসকাশন হচ্ছে যে এই যে প্রোটিন আছে না, সেই প্রোটিনের ক্ষেত্রে বা যে কোনো অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপসের স্ট্রাকচার আমরা দেখতে পেতে পাই।
কীরকম গল্প? যদি কোনো কেমিস্ট কোনো মলিকিউল অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার ডিসকাশন করে, তাহলে সে জেনারেলি 2 ডাইমেনশনাল ভিউ অর্থাৎ সেকেন্ডারি স্ট্রাকচারকে নিয়েই ডিসকাশন করে থাকে, বা সেটাকেই সেভাবেই সে রিপ্রেজেন্ট করে থাকে। যদি কোনো ফিজিসিস্ট কোনো অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার নিয়ে চিন্তিত হয়, তাহলে সে কী হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউ নিয়ে অর্থাৎ কী হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার নিয়ে চিন্তিত থাকে। বাট যদি একজন বায়োলজিস্টের ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার, তাহলে সেই বায়োলজিস্টের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে যে প্রোটিনের ক্ষেত্রে প্রোটিনের স্ট্রাকচার 4টে লেভেলে আমরা দেখতে পাবো: প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স আমাদেরকে জানতে হয়, সিকোয়েন্স মানে কি ফার্স্ট কোনটা আছে, তারপরে কোনটা আছে, তারপরে কোনটা আছে এবং লাস্টে কোনটা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। তাই বলছে সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডস, দ্যাট ইজ দ্য পজিশনাল ইনফরমেশন ইন এ প্রোটিন which is the first amino acid, which is the second, and so on, is called the primary structure. এই যে প্রাইমারি স্ট্রাকচার আছে, সেই প্রাইমারি স্ট্রাকচারের একটা লাইনের মতো ইমাজিন করা হয়, একটা লাইনের মতো, যে লাইনের মধ্যে একদম লেফট এন্ড থাকবে, আর লেফট এন্ডে ফার্স্ট অ্যামিনো অ্যাসিড যেটা থাকবে, আর রাইট এন্ডে থাকবে লাস্ট অ্যামিনো অ্যাসিড। ওকে, এই যে ফার্স্ট অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ যে এন্ডে থাকবে সেটাকে বলা হয় এন টার্মিনাল, ওই জন্য ওই অ্যামিনো অ্যাসিডকে বলা হয় এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড। অন্যদিকে লাস্ট অ্যামিনো অ্যাসিড যেটা থাকে তার কি হচ্ছে COOH গ্রুপটা ফ্রি থাকে, অর্থাৎ কার্বন টার্মিনাল বলা হয়, তাই এটাকে বলা হচ্ছে C টার্মিনাল অ্যামিনো অ্যাসিড। ক্লিয়ার? তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি স্ট্রাকচার, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, পর 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 কী কী অ্যামিনো অ্যাসিড জোড়া আছে, সেই অ্যামিনো অ্যাসিডগুলোর পজিশনকে বা সিকোয়েন্সকে আমরা ফাইন্ড করতে পারি বা ফাইন্ড আউট করতে পারি কোথা থেকে? প্রাইমারি স্ট্রাকচার থেকে। এটা হচ্ছে এন টার্মিনাল, এটা হচ্ছে C টার্মিনাল, তাহলে এটা হচ্ছে এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে C টার্মিনাল অ্যামিনো অ্যাসিড। ওকে, কিন্তু কোশ্চেন হচ্ছে প্রোটিন কি এইভাবে এক্সিস্ট করে? না। তাই বলছি এ প্রোটিন থ্রেড ডাজ নট এক্সিস্ট থ্রু আউট দ্য এক্সটেন্ডেড রিজিড রড। একটা রিজিড রডের মতো থ্রু আউট দ্য স্ট্রাকচার সে কিন্তু প্রেজেন্ট থাকে না। তাহলে কি হয়? সে ফোল্ডেড হয়। সে কি হয়? ফোল্ডেড হয়। কীভাবে ফোল্ডেড হয়? বাই ফর্মিং ডিফারেন্ট টাইপস অফ বন্ডস, ডিফারেন্ট বন্ড ফর্মেশনের মাধ্যমে। আর এই বন্ড ফর্মেশনের ক্ষেত্রে বা এই ফোল্ডিংয়ের ক্ষেত্রে হেল্প করে থাকে কে? চ্যাপেরন প্রোটিন বলে এক ধরনের প্রোটিন থাকে, চ্যাপেরন, যেটা কোথায় প্রেজেন্ট থাকে? সেটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থেকে থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এই যে চ্যাপেরন প্রোটিন, সেই প্রোটিন সিনথেসিসের পর সেই প্রোটিনটাকে ফোল্ডিংয়ের কাজে হেল্প করে থাকে। ওকে, এই চ্যাপেরনের নাম কিন্তু আমাদের এনসিইআরটিতে দেওয়া নয়, এটা আমি জাস্ট এমনি এক্সট্রা বললাম তোদের জানার জন্য। তাহলে চ্যাপেরন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কি করতে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রেজেন্ট থাকে, আর এটাই কি হচ্ছে? ফোল্ডিংয়ের ক্ষেত্রে হেল্প করে থাকে প্রোটিনের। চলো, কি হচ্ছে না, দ্য থ্রেড ইজ ফোল্ডেড ইন দ্য ফর্ম অফ হেলিক্স। তাহলে এই যে সেকেন্ডারি স্ট্রাকচারের গল্প এবার আমরা আসছি, তাহলে সেকেন্ডারি স্ট্রাকচার দু রকমের হয়, একটা হচ্ছে আলফা হেলিক্স আর একটা হচ্ছে বিটা প্লেটেড শিট। এটা প্লেট লাইক স্ট্রাকচার, তাই না? দেখ এক একটা প্লেট, তাহলে এই প্লেট শিটগুলো পরস্পরের সঙ্গে প্যারালালি অ্যারেঞ্জ থেকে থাকে বাই ফর্মিং ডিফারেন্ট টাইপস অফ বন্ড। ঠিক একই রকমভাবে এটা হচ্ছে হেলিক্স ফর্মেশন করেছে, এটা একটা হেলিক্স ফর্মেশন করেছে যেটা একটা রাইট হ্যান্ডেড হেলিক্স থাকে। কি হচ্ছে? রাইট হ্যান্ডেড হেলিক্স থাকে। তো এই রাইট হ্যান্ডেড হেলিক্স আমরা দেখতে পাচ্ছি কোথায়? আলফা হেলিক্স স্ট্রাকচারের ক্ষেত্রে। তাই দেখেন এখানে কি বলেছে? দ্য থ্রেড ইজ ফোল্ডেড ইন দ্য ফর্ম অফ হেলিক্স সিমিলার টু রিভলভিং স্টেয়ারকেস, মানে সিঁড়ির মতো, ঘুরন্ত যে সিঁড়ি, সেই ঘুরন্ত সিঁড়ির মতো। Only some portions of the protein thread are arranged in the form of helix. কিছু পোর্শনই কি হচ্ছে? হেলিক্সের ফর্মে থেকে থাকে। In proteins only right-handed helices are observed. তাহলে প্রোটিনের ক্ষেত্রে কেবলমাত্র রাইট হ্যান্ডেড হেলিক্স আমরা দেখতে পেয়ে থাকি। আর কি বলা হচ্ছে নেক্সট? বলছে the protein threads are folded into other forms in what is called secondary structure. আদার ফর্ম বলতে এখানে বিটা প্লেটেড শিটের কথা বলা হয়েছে। আর জেনারেলি একটা সেকেন্ডারি প্রোটিনের ক্ষেত্রে আমরা দু রকমের বন্ড দেখতে পাই, একটা হচ্ছে পেপটাইড বন্ড যেটা অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আমরা দেখতে পেয়ে থাকি অতিরিক্ত। ওকে, এই গেল সেকেন্ডারি প্রোটিনের গল্প। এবার আমরা আসি টারশিয়ারি প্রোটিনের গল্প। টারশিয়ারি প্রোটিনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? একটা লং প্রোটিন যদি থেকে থাকে, তাহলে কোনো লং প্রোটিন চেন যদি প্রেজেন্ট থেকে থাকে, সেই লং চেন প্রোটিন কী করে থাকে? ফোল্ডেড হয় একটা হলো উলেন বলের মতো, হলো উলেন বল।
দিয়ে কী করছে, সে টার্সিয়ারি স্ট্রাকচার তৈরি করছে, যেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউ। আর এই টার্সিয়ারি স্ট্রাকচার অ্যাবসলিউটলি নেসেসারি ফর মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ প্রোটিন। প্রোটিন যদি কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয় তাহলে তার 3 ডাইমেনশনাল ভিউ বা টার্সিয়ারি স্ট্রাকচারে এক্সিস্ট করাটা ম্যান্ডেটরি। ওকে, তো এই টার্সিয়ারি প্রোটিনের ক্ষেত্রে আমরা কী কী বন্ড দেখতে পাবো? হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড অ্যান্ড পেপটাইড বন্ড আমরা দেখতে পাই। এটা হচ্ছে টার্সিয়ারি প্রোটিন, যেটা একটা হলো উলেন বল লাইক স্ট্রাকচার। ওকে, এবার আমরা আসি কোয়াটারনারি প্রোটিনের গল্পে, যেখানে কোয়াটারনারি প্রোটিন যেটা হচ্ছে 4 ডিগ্রি স্ট্রাকচার। কী বলছে, কিছু কিছু প্রোটিন আছে যেগুলো কি হচ্ছে সিঙ্গেল চেন দ্বারা ফরমেশন হয় না, তাই বলছে কি অ্যাসেম্বলি অফ মোর দ্যান 1 পলিপেপটাইড অর সাব ইউনিট। তাহলে একের বেশি পলিপেপটাইড বা একের বেশি সাব ইউনিট দিয়ে এটা ফরমেশন হয়ে থাকে। তো সেই সমস্ত প্রোটিনগুলো যে ধরনের স্ট্রাকচার ফরমেশন করে থাকে সেটাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার বা 4 ডিগ্রি স্ট্রাকচার। ওকে, বলছে এই যে প্রোটিনগুলো সেগুলো কি হচ্ছে ইন্ডিভিজুয়ালি ফার্স্টে কী হবে, ফোল্ডেড হবে, এবং ফোল্ডেড হওয়ার পর সেটা একে অপরের রেসপেক্টে একটা স্ফেরিক্যাল ফর্মে বা বলছে কি লিনিয়ার স্ট্রিং অফ স্পেয়ার্স রূপে অথবা স্পেয়ার্স অ্যারেঞ্জড ওয়ান আপন ইচ আদার ইন দ্য ফর্ম অফ এ কিউব অর প্লেট। তাহলে আইদার সেটা লিনিয়ারলি স্ফেরিক্যাল রূপে যুক্ত থাকতে পারে, অথবা সেটা কোনো একটা প্লেট ফরমেশন করছে 4টে যুক্ত থেকে, অথবা সেটা একটা কিউব ফরমেশন করছে যুক্ত থেকে। তো এটাকে আমরা কি বলছি, কোয়াটারনারি স্ট্রাকচার। ওকে, চলো নেক্সট। এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাল্ট হিউম্যান হিমোগ্লোবিনের কথা বলা হয়েছে, যেখানে 4টে সাব ইউনিট আছে, যেখানে 2টো আলফা পলিপেপটাইড চেন থাকে আর 2টো বিটা পলিপেপটাইড চেন প্রেজেন্ট থাকে। তাহলে এই যে দুটো দুটো করে টোটাল 4টে পলিপেপটাইড চেন, সেগুলো কি হচ্ছে একটা প্লেটের ফর্মে, কিউবের ফর্মে এটা প্রেজেন্ট থেকে থাকে। বোঝা গেছে? তো বাস থেকে লাস্ট পার্ট হিসেবে দুটো ইম্পর্টেন্ট ডাটা আমরা এখানে লিখব। সেটা হচ্ছে নাম্বার 1, কোলাজেন প্রোটিন যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিম্যাল ওয়ার্ল্ড। তার মানে অ্যানিম্যালদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে কোলাজেন। আর অন্যদিকে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, যার শর্ট ফর্ম হচ্ছে রুবিস্কো। এই রুবিস্কো একটা হচ্ছে এনজাইম যেটা হচ্ছে প্লান্টের ক্ষেত্রে ফটোসিনথেসিসে হেল্প করে থাকে, তাই না? তো এই ফটোসিনথেসিসে হেল্প করে যে এনজাইম রুবিস্কো, সেটা হচ্ছে কি মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন দ্য হোল ওয়ার্ল্ড অর হোল বায়োস্ফিয়ার। তাহলে বায়োস্ফিয়ারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় রুবিস্কো, আর অ্যানিম্যাল ওয়ার্ল্ডে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোলাজেন। এই দুটো ডাটা আমাদের এক্সট্রা এখান থেকে মনে রাখতে হবে, যেটা প্রোটিন পার্ট থেকে। ওকে, এই হলো আমাদের প্রোটিনের স্ট্রাকচার। তাহলে আমরা এই টপিকস থেকে কী কী পড়লাম? আমরা ফার্স্টলি ডিসকাস করলাম যে প্রোটিন কি, এটা এক ধরনের হেটেরোপলিমার, এটা কোনো হোমোপলিমার নয়। এই হেটেরোপলিমার কী দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি। অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে কোন বন্ড দ্বারা জুড়ে থাকে? পেপটাইড বন্ড দ্বারা। আর সেই পেপটাইড বন্ড কীভাবে তৈরি হয় সেটাকে আমরা ডিসকাস করেছি। এবং পেপটাইড বন্ড যখন ফরমেশন হচ্ছে তখন যে ডাইপেপটাইড বা পলিপেপটাইড তৈরি হচ্ছে, সেই ডাইপেপটাইড বা পলিপেপটাইডের ক্ষেত্রে দুটো এন্ড থাকে, একটাকে আমরা বলে থাকি এন টার্মিনাল, অন্যটাকে আমরা বলে থাকি সি টার্মিনাল। এন টার্মিনাল কখন বলবো? কোনো একটা অ্যামিনো অ্যাসিডের যদি অ্যামিনো গ্রুপ যে টার্মিনাল আছে সেই অ্যামিনো গ্রুপটা যদি ফ্রি স্টেটে থাকে তখন সেটাকে বলা হয় এন টার্মিনাল। আর অন্য যে অ্যামিনো অ্যাসিড, অন্য এন্ডে যে অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থাকে সেখানে যদি COOH গ্রুপ ফ্রি অবস্থায় থাকে তখন সেটাকে বলা হয় সি টার্মিনাল। তাহলে এই যে প্রোটিন, সেই প্রোটিনগুলো কী হচ্ছে, জেনারেলি কী হচ্ছে 4 রকমের স্ট্রাকচার দেখিয়ে থাকে। যদি কোনো কেমিস্ট প্রোটিনের স্ট্রাকচার নিয়ে ডিসকাস করে তাহলে সে 2 ডাইমেনশনাল ভিউকে পছন্দ করে বা সেটাকে রিপ্রেজেন্ট করে থাকে জেনারেলি। যদি কোনো ফিজিসিস্টের গল্প বলা হয় তাহলে সে 3 ডিগ্রি বা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে পয়েন্ট আউট করে থাকে, কেন? বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেখা তার জন্য জরুরি। আর যদি কোনো বায়োলজিস্ট দেখে তাহলে কী হচ্ছে, তার ক্ষেত্রে 4 রকমের 4 টাইপস অফ স্ট্রাকচার ইম্পর্টেন্ট। সেগুলো কী কী? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। যেখানে প্রাইমারি প্রোটিন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিকোয়েন্স বা পজিশন আইডেন্টিফাই করতে, যে কোনটার পর কোন অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট থেকে প্রোটিনটা ফরমেশন হয়েছে সেটার জন্য কী হচ্ছে, প্রাইমারি স্ট্রাকচার ইম্পর্টেন্ট। কিন্তু তার ফাংশনের জন্য সে কখনো প্রাইমারি স্ট্রাকচার উপরে থাকতে পারে না, এক্সিস্ট করতে পারে না। তাহলে সেটা কী হবে? সেকেন্ডারি প্রোটিন অথবা টার্সিয়ারি অথবা কোয়াটারনারি ফর্মে থাকবে। সেকেন্ডারি ফর্মে থাকতে গেলে তাকে কী হতে হবে? ফোল্ডেড হতে হবে, এবং সেই ফোল্ডেড হয়ে তাকে কী করতে হবে? বন্ড ফরমেশন করতে হবে। যেখানে কী হচ্ছে, ফোল্ডেড যখন হবে সেখানে আইদার সে সেকেন্ডারি স্ট্রাকচার ফরমেশন করবে, সেটা আলফা হেলিক্সের ফর্মে হতে পারে বা বিটা প্লেটেড শিটের ফর্মে হতে পারে।
আর টারশিয়ারি প্রোটিনের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখতে পাই যে কোনো একটা লং প্রোটিন চেন থাকে, যে লং প্রোটিন চেন কী করে থাকে, ফোল্ডেড হয়ে একটা 3 ডাইমেনশনাল ভিউ তৈরি করে, যেটা হলো উলেন বল লাইক স্ট্রাকচার হয়ে থাকে। তো এই এটাকে আমরা টারশিয়ারি প্রোটিন বলে থাকি, যেটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে যদি এমন কোনো প্রোটিন থেকে থাকে যেটা কি হচ্ছে মোর দ্যান 1 পলিপেপটাইড চেন দিয়ে বা সাব ইউনিট দিয়ে ফরমেশন হবে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সে প্রতিটা ইন্ডিভিজুয়াল সাব ইউনিট ফার্স্টে কী করবে, ফোল্ডেড হবে, এবং ফোল্ডেড হওয়ার পর সেটা লিনিয়ারলি অ্যারেঞ্জ হবে, অথবা প্লেটের ফর্মে অ্যারেঞ্জ হবে, অথবা কিউবের ফর্মে অ্যারেঞ্জ হবে, দিয়ে প্রেজেন্ট থাকবে। তো এরকম ধরনের প্রোটিনকে আমরা বলে থাকি কোয়াটারনারি স্ট্রাকচার। আর কোয়াটারনারি স্ট্রাকচারের ক্ষেত্রে এক্সাম্পল আমরা পড়লাম কি, কোয়াটারনারির ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন, যেখানে হিমোগ্লোবিনে 2 আলফা পলিপেপটাইড চেন থাকে আর 2 বিটা পলিপেপটাইড চেন থাকে। আর টারশিয়ারি স্ট্রাকচারের ক্ষেত্রে সেখানে আমরা দেখতে পেয়েছি এনজাইম হচ্ছে এর এক্সাম্পল। আর কোন ধরনের প্রোটিনের ক্ষেত্রে কোন ধরনের বন্ড আছে সেগুলোকে আমরা ডিসকাস করেছি, তাই না? আচ্ছা, এছাড়া আমরা প্রোটিনকে অন্য দুটো ভাগে ক্লাসিফাই করলাম, যে যেখানে কি হচ্ছে প্রোটিনকে আমরা দেখলাম কি ইসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড অথবা নন ইসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হতে পারে। যদি ইসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডের কথা বলি, তাহলে সেটা কি হচ্ছে এসেন্সিয়াল টু কনজিউম অ্যাজ ডায়েটারি ফুড প্রোটিন। ডায়েটারি প্রোটিন হিসেবে কনজিউম করাটা সেটার জন্য ম্যান্ডেটরি। কেন? সেটা আমাদের বডি প্রডিউস করতে পারে না। তাহলে যেগুলো আমাদের বডি প্রডিউস করতে পারছে না, বাইরে থেকে কনজামশন করতে হচ্ছে, সেগুলোকে বলা হয়ে থাকে কি ইসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। আর যেগুলো আমাদের বডি প্রডিউস করতে পারে, যেগুলোকে আমাদের বাইরে থেকে কনজিউম করতে হয় না, সেটাকে বলা হয় কি নন ইসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডস। ওকে, আমরা লাস্ট ডিসকাশন করেছি প্রোটিনের ডিফারেন্ট ফাংশনস। আর ডিফারেন্ট ফাংশনসের ক্ষেত্রে আমরা দেখেছি সেটা কোনো স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে, যেটা আমাদের বডির কোনো পার্ট বা কোনো টিস্যুর পার্ট ফরমেশনের জন্য হেল্প করে থাকে, বা সেল মেমব্রেন ফরমেশনের জন্য হেল্প করে থাকে, তাই না? তো সেটার ক্ষেত্রে আমরা কি দেখেছি, এক্সাম্পল হিসেবে কোলাজেন হতে পারে, কেরাটিন হতে পারে, যেখানে আমাদের এনসিইআরটি এক্সাম্পল দিয়েছে কোলাজেনকে, যেটা কি হচ্ছে ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স ফরমেশনের ক্ষেত্রে হেল্প করে থাকে, তাই না? এছাড়া আমরা দেখতে পাবো এটা কোনো রিসেপ্টার হিসেবে কাজ করতে পারে, সেন্সারি রিসেপ্টার হিসেবে, তাই না? এছাড়া হতে পারে কি ট্রান্সপোর্টার হিসেবে, গ্লুট4 হিসেবে কাজ করছে, হরমোন হিসেবে কাজ করতে পারে, এনজাইম হিসেবে কাজ করতে পারে। তাহলে ডিফারেন্ট রোল সে কিন্তু প্লে করে থাকে আমাদের বডিতে। তো আজকের ডিসকাশন এই পর্যন্তই। থ্যাংক ইউ।